মোবারকবাদ জানাচ্ছি আমি ইউসুফ মাহমুদি এবং আপনাদের প্রত্যেক ইন্টারনেটের সমস্যা করতেছে। আমন্ত্রণ জানাচ্ছি এই অনুষ্ঠানে। আজকে আলোচনা শুনবি নির্বাচন ও কেন, আর মূলত এটা সংক্ষেপ বিস্তারিত হলো সংখ্যানুপাতিক হারে নির্বাচন পদ্ধতি। এই বিষয়ে আজকে আলোচনার জন্য আখলাক টিভিতে ভার্চুয়ালি যুক্ত রয়েছেন জনাব হযরত মাওলানা মুফতি সৈয়দ ইসহাক মোহাম্মদ আবুল খায়ের হাফিজাহুল্লাহ, যিনি নির্বাহী পরিচালক চরমনাই জামিয়া এবং ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক ইসলামী আন্দোলন বাংলাদেশ। চলুন আমরা হযরতের সাথে একটু সালাম বিনিময় করে আসি। আসসালামু আলাইকুম মুহতারাম, আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া, আল্লাহ ভালো রাখছে। আপনি কেমন আছেন? শুনতে পাচ্ছেন কিনা? যে আমি শুনতে পাচ্ছি, কিন্তু নেটওয়ার্ক একটু সমস্যা হইতেছে। এখন আমার থেকে নাকি আপনার থেকে এটা বুঝতে পারতেছি জি না। আলহামদুলিল্লাহ, আল্লাহর মেহের আমি এবং আমরা সবাই ভালো আছি। আমরা আমাদের এখানে টোটালি কমপ্লিটলি ক্লিয়ার আছে। আপনাদের থেকে একটু সমস্যা হইলে হইতেও পারে, এটা হইলে কোনো সমস্যা নাই, আমরা ওখান থেকে আবার নতুন করে যাব। অর্থাৎ যে এই কথাগুলো আমরা শুনবো না সেটা আবার নতুন করে রিপিট করবো। এটা নেটওয়ার্ক, বাংলাদেশের নেটওয়ার্ক হতেই পারে। প্রিয় দর্শক, আপনারা দয়া করে সবাই শেয়ার করে দিবেন। আমরা দেখতেছি মোবাইল নেট দিলাম। ওয়াইফাই কাটতে দিয়েছি তো। আমার মোবাইল নেটই ভালো। সম্পর্কে আমাদেরকে গুরুত্বপূর্ণ নাসিহা শোনাবেন, এবং এটা শুধু নাসিহাই না, এটা এমন একটা ইলম যেটা বাংলাদেশের প্রায় সকল মানুষেরই জানা থাকা দরকার, বিশেষ করে যারা ভোটার অন্তত তাদের সবার এই বিষয়টা জানা থাকা দরকার। এবং বিষয়টা নিয়ে ধূম্রজালও পাকানো হচ্ছে, অথবা অনেকে মিসগাইড করছে এবং মিস ইনফরমেশন দিচ্ছে। এই ক্ষেত্রে আজকে হযরতের কাছ থেকে গুরুত্বপূর্ণ আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আপনারা দয়া করে সবাই শেয়ার করে দিবেন যাতে সবার কাছে আমরা এই বাণী পৌঁছাতে পারি। এবং ইসলামী আন্দোলনের সকল সেক্টরের সকলের কাছে আমাদের দাবি থাকবে, আপনারা একটু কষ্ট করে শেয়ার করে দিবেন, কারণ আমরা এই দাবিটা করতেই পারি। যেহেতু আমাদের মান্যবর ব্যক্তি উনি গুরুত্বপূর্ণ কথা বলবেন, এটা সবার কাছে যাওয়া দরকার। তো আমরা প্রথমেই হযরত আপনার কাছে আসবো যে আসলে পিআর পদ্ধতিটা কি, এটার ব্যাপারে সংক্ষিপ্ত একটা পরিচিতি আপনি আমাদেরকে বলবেন। জি মোহতারাম। জি আলহামদুলিল্লাহ। প্রথমে আখলাক টিভি এবং আমার প্রিয় সাংবাদিক ইউসুফ মাহমুদি সাহেবকে আপনাকে আন্তরিক মোবারকবাদ, এবং আপনাদের সাথে যারা আখলাক টিভির সাথে যুক্ত আছেন সকলকে জানাই সালাম এবং শুভেচ্ছা। আসলে পিআর পদ্ধতি সংক্ষেপে যদি বলি, প্রফেশনাল রিপ্রেজেন্টেশন পদ্ধতির একটা নির্বাচন, সংখ্যা অনুপাতিক হারে নির্বাচন। বর্তমানে যে নির্বাচনটা আমাদের দেশে প্রচলিত আছে, অর্থাৎ যেমন আমাদের এলাকায় 5 জন প্রার্থী দাঁড়াইল, একজন 10,000 ভোট পাইল, একজন 15,000, একজন 20,000, একজন 25,000, একজন 30,000। এই 1 লক্ষ ভোটের মধ্যে 30,000 ভোট যে পাইল সে হয়ে গেছে। বাকি সব ভোটগুলো বলতে গেলে ডাস্টবিনে নিক্ষিপ্ত হয়, যার কোনো মূল্যায়ন হয় না। তো ফলশ্রুতিতে কি দাঁড়ালো, 30% ম্যান্ডেট নিয়ে সে 70% জনগণকে শাসন করতেছে। আর বাংলাদেশের পরিস্থিতিতে 30% ম্যান্ডেট নিয়ে বা 33% ম্যান্ডেট নিয়ে যারাই সরকার গঠন করছে ইতিপূর্বে, ওই 33% বা 40% মানুষই উপকৃত হয়, সরকারের সকল সুবিধা ভোগ করে। বাকি 40% বা 70%, আমাদের দেশে 33%এও সরকার গঠনের ইতিহাস আছে। তো ইতিপূর্বে যে সরকারগুলো গঠন হয়েছে ধরেন 40% তারা পাইছিল। তো সেক্ষেত্রে বাকি 60% মানুষই কিন্তু অসুবিধা ভোগ করে, সরকারের কোনো সুবিধা, সকল সুবিধা থেকে বঞ্চিত হয়। এই একটা বিষয়। আর পিআর পদ্ধতি নির্বাচন হলে প্রত্যেকটা ভোটের মূল্যায়ন হবে, প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা ভোটের মূল্যায়ন হবে। আর তখন সকলকে নিয়ে একটা জাতীয় সরকার গঠন করার সুযোগটা তৈরি হবে। এখন 33% মানুষ গিয়ে সরকার গঠন করে যে একটা দানবীয় রূপ এই দেশে সৃষ্টি হয়। এলাকায় এলাকায় যারা নির্বাচন করার জন্য দাঁড়ায়, নমিনেশন ক্রয় করার জন্য অনেক টাকা খরচ করে, ইলেকশনে অনেক কোটি কোটি টাকা খরচ করে, এরপরে প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য বিভিন্নমুখী ষড়যন্ত্র করে। তো
তো পিআর পদ্ধতিটা চালু হলে এই সমস্যাগুলো থাকবে না। তখন দল নির্বাচন করবে কাকে সংসদে পাঠানো যায়। তো দল অবশ্যই চাইবে যোগ্য ব্যক্তিদেরকে সংসদে পাঠানোর জন্য। যারা 8 পাস করছে, যারা ঠিকমতো রিডিং পড়তে পারে না, ছেলেমেয়েরা রিডিং কোনো স্ক্রিপ্ট লিখে দেয়, সংসদে গিয়ে সেগুলো পড়তে গিয়েও বানান করে পড়তে হয়, সেই ইতিহাসও তো আমরা দেখছি। এই কোয়ালিটির লোকগুলো আর সংসদে যাওয়ার সুযোগ থাকবে না। তখন যোগ্য ভালো মানুষগুলোকেই দল সংসদে পাঠাবে। তো আরেকটা বিষয় হলো, অনেকে প্রশ্ন করে যে তাহলে সিট কিভাবে ভাগ হবে, কোন সিটে কাকে দেবে। আসলে দেখেন, এমপিদের জন্য কিন্তু সিট প্রয়োজন না। এমপিদের কাজ হলো সংসদে আইন পাশ করা, কোনো এলাকার প্রতিনিধিত্ব করা, এটা এমপিদের কাজ না। চাউল ভাগ করা, টিন ভাগ করা, টিউবওয়েল ভাগ করা, তাহলে স্থানীয় সরকার কি করবে? উপজেলা চেয়ারম্যান আছে, ইউনিয়ন চেয়ারম্যান আছে, তাদের কি কাজ? আর এমপিদের নামে যে চাউলগুলো বরাদ্দ হয় বা টিন টিউবওয়েল বরাদ্দ হয়, আমি তো 11 বছর চেয়ারম্যানইও করছি, আপনারা জেনে থাকবেন হয়তো। তো এমপিদের এই বন্টনকৃত মালগুলো কারা পায়, কোথায় পায়, এটার কোনো হদিস আমরা কখনো পাই নেই। মাঝে মধ্যে 2-1টা দেখা যায় এলাকায় আসছে, অধিকাংশই কোথায় যায় এর কোনো হদিস থাকে না। আর উপজেলায় এমপিদের কোনো অডিট বা তাদের ব্যাপারে তদন্ত করারও ক্ষমতা রাখে না, কারণ উপজেলার ঊর্ধ্বে হলো এমপিরা। তো সেক্ষেত্রে এমপিদের কাজ আসলে এই চাউল টিন ভাগ করা না, তাদের কাজ সংসদে আইন পাশ করা, কোন আইনে দেশটা সুন্দর চলতে পারে, কোন আইন পাশ করলে জনগণের জন্য উপকার হবে। এই হলো ওই প্রশ্নের উত্তর। যারা বলে যে কোন সিট কিভাবে দেবে, সিট বিষয় না, বিষয় হলো কতজন সদস্য সংসদে গেল। সেই ক্ষেত্রে আরেকটা উপকারের দিক হলো, যেমন এখন সংসদে যাওয়ার জন্য রাম শাম যদু মধু, যার মতের সাথে, যার আদর্শের সাথে যার মিল নাই, তার আদর্শের সাথে তার মিল করতে হয়, লেজে গোবরে মাখাইতে হয়, আদর্শ বিবর্জন করতে হয়, এরপরে সংসদে যায়। আর পিআর পদ্ধতি নির্বাচন হলে তখন আর এই জোটের কোনো প্রয়োজন হবে না, যে যার আদর্শ নিয়ে নির্বাচন করবে। হ্যাঁ, ইসলামী দলগুলো ইসলামী আদর্শ নিয়ে নির্বাচন করবে, অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে হিন্দুরাও নির্বাচন করবে, তারাও তাদের মার্কা দিবে। হিন্দুদের তো সংসদে যাওয়ার অধিকার আছে, তারাও তো দেশের জনগণ। প্রত্যেক আদর্শের মানুষ যখন সংসদে যাবে, তাদেরকে নিয়ে একটা জাতীয় সরকার গঠন হবে, তখন এদেশে প্রকৃত অর্থে শান্তি প্রতিষ্ঠিত হবে বলে আমরা মনে করি। মাশাআল্লাহ, আপনি চমৎকার ভাবে সংক্ষিপ্ত পিআর পদ্ধতির ব্যাপারে বললেন। আমরা অভিভূত হলাম। আল্লাহ পাক আপনার ইলমে হায়াতে বারাকাত দান করুন। আমরা প্রশ্ন পর্বের মধ্যে যাই। আমরা প্রথমে যে প্রশ্নটা আপনাকে করব, এই পদ্ধতিতে এমপি হলে তারা তো সব ঢাকা কেন্দ্রিক হবে, অর্থাৎ ঢাকায় থাকবে, এলাকায় তাদের কোনো কাজ থাকবে না। তখন কি আসলে ভালো হবে না খারাপ হবে, এ ব্যাপারে আপনার মতামত কি? আসলে প্রথম কথা, আমার মনে হয় কথাটা চলে আসছে, এলাকায় কিন্তু এমপির কোনো কাজ নাই। এলাকায় লোকাল গভর্নমেন্ট আছে, হ্যাঁ, উপজেলা নির্বাহী কর্মকর্তারা আছেন, জেলা পরিষদের কর্মকর্তা দায়িত্বশীলরা আছেন। তো এমপি যদি এখানে আসে, তাহলে স্থানীয় সরকারের কাজটা কি? এমপির কাজ হলো সংসদে আইন পাশ করা। সে সংসদে আইন পাশ করবে, কোন আইনে দেশটা ভালো চলতে পারে এটা নিয়ে গবেষণা করবে। তখন চাউল, গম, টিআর, কাবিখা এইটা ভাগ করার আর কাজ ওনার থাকবে না। তখন জাতিকে নিয়ে একটু গবেষণা এবং চিন্তা করার সুযোগ পাবে। এখন তো টিআর, কাবিখা ভাগ নিয়ে গবেষণা করতে করতে সময় নষ্ট হয়ে যায়। জি মহতারাম, তাহলে আপনি যেটা বললেন তাতে তো আমরা দেখি যে আসলে আমাদের যে সিস্টেমটা রয়েছে, অর্থাৎ সংসদের যে সিস্টেমটা রয়েছে, এমপিদের মাধ্যমে ভাগগুলো হয়, মন্ত্রী এমপিদের মাধ্যমেই হয়। তাহলে তো এই সিস্টেমটা, মানে আইনের যে ব্যাপারটা, এইটাই তো তাহলে আর থাকে না। তো এই ক্ষেত্রে আইনের কোনো মানে সংযোজন, বিয়োজন বা পরিবর্তনের প্রয়োজন পড়ে কিনা এই পদ্ধতি থেকে? আসলে এমপিদের যে গম চাউল ভাগ করা বা টিআর কাবিখা ভাগের যে কাজটা আসছে, এটি কিন্তু বিগত সরকার এটাকে এস্টাবলিশ করছে। এর আগে কিন্তু এমপিদের এই দায়িত্ব ছিল না। এটা উপজেলায় আসতো, উপজেলার নির্বাহী কর্মকর্তা, স্থানীয় গভর্নমেন্ট বা চেয়ারম্যান, মেম্বার, তাদের মাধ্যমে এটা বন্টন করত। এই সিস্টেমটা চালু হয়েছে বিগত সরকারের
এই পতিত সরকারের আমলে এটা এস্টাবলিশ হয়েছে বেশি। আর এইটা আসলে তার কাজ না, এটা প্রয়োজনও নাই, এমপিদের এটা প্রয়োজন নাই। তাতে কোনো সমস্যা হবে না, বরং সুবিধা হবে। কারণ এখন বন্টনের নামে তো লুটপাট হয়, দুর্নীতি হয়। আমার 10টা ইউনিয়নে একবার 500 টিউবওয়েল আসছিল, 500 টিউবওয়েল। আমার ইউনিয়নে একটা টিউবওয়েলও ঢোকে নেয়। তাহলে টিউবওয়েল গুলো গেল কোথায়? এর আগে 900 বান টিন আসছিল, আমার ইউনিয়নে 1-2 জন 2 বান করিয়া পাইছে, একেবারে তাদের ঘনিষ্ঠ লেসপেন্সার এরকম জাতীয় 2-1 জনে পাইছে, বাকি টিনগুলো গেল কই? কাজেই তাদেরকে এই বন্টনের দায়িত্ব না দেওয়াটাই বরং জনগণের জন্য ভালো হবে। কিন্তু প্রশ্ন হলো, এনারা তো এই বন্টনের জন্যই যায়। আমরা অনেকেই দেখি যে আসলে অনেক সময় আগে দেখতাম, আগে যেটা ইতিহাস থেকে আমরা জানি বা টুকটাক দেখেছি, যেটা সেই হিসেবে আপনি জেনে থাকবেন, আপনি আমার চাইতে অনেক অনেক বেশি জানেন, যে আগে অনেক সময় ধনবান ব্যক্তিদের ছেলেরা রাজনীতি করতে এসে ফকির হয়েছে বা গরিব হয়েছে, অর্থনৈতিক তেমন ডেভেলপ হয়নি। কিন্তু এখন আমরা দেখতেছি যে তেমন কোনো নাম পরিচয় নাই, তেমন কোনো বিত্তবান ঘরের সন্তান না। আমরা তো ঢাকায় এমনও দেখেছি, নাম না বললেও, যে চায়ের দোকানের ছেলে, চায়ের দোকানদারের ছেলে, সে ঢাকায় কোটি কোটি হাজার কোটি টাকার সম্পদের মালিক হয়ে গেছে এমপি হওয়ার সুবাদে। এনিওয়ে, তো এখন এই আপনি যে সিস্টেম বলছেন, এই সিস্টেম যদি অ্যাপ্লাই করা হয়, তাহলে তো অনেকে তো এই এমপি ইলেকশন করা বা এই লাইনে আসা অথবা আপনার এই কাজ করা, এখানে পয়সা ইনভেস্ট করবেই না, তখন কি হবে? সেইটাই তো প্রয়োজন। এই দুর্নীতির মূলোৎপাটন করতে হলে তাদের এই যে পয়সা ইনভেস্ট করে একটা দানবীয় শক্তি যে তারা অর্জন করে, এবং দানবীয় যে একটা রাক্ষসে একটা অবস্থান সৃষ্টি করে এলাকার মধ্যে, এই জিনিসটাই তো মূলোৎপাটন করতে হবে, তা নাহলে তো শান্তি আসবে না। এই জন্য তো আমরা এই প্রস্তাব দিছি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, চমৎকার বলেছেন, জাযাকুমুল্লাহ। আল্লাহ পাক আপনাকে পরিপূর্ণভাবে কবুল করুন, আপনাদের পরিবারকে, আপনাদের দরবারকে, আপনাদের খেদমতকে পরিপূর্ণভাবে কবুল করুন। প্রিয় দর্শক, আপনারা সবাই শেয়ার করে দিবেন। যারা শেয়ার এখনো করেন নাই, আমরা শেয়ার পেয়েছি মাত্র 34টা, আপনারা লোক আছেন আমাদের সাথে 79টা। এটা আসলে হয় না, সবাই শেয়ার করবেন, অন্যদের কাছে পৌঁছানো দরকার। ইসলামী আন্দোলন বিরাট এক পরিবার, এটার অনেক লোক আমরা নেটের সাথে দেখি, অতএব আমাদেরকে সাড়া দিতে হবে ইনশাআল্লাহ। আজকে গুরুত্বপূর্ণ আলোচনা হবে ইনশাআল্লাহ। মহতারাম, আমরা তাহলে এই পর্বে আপনার কাছে যাইবো যে আসলে অন্যান্য গুরুত্বপূর্ণ দলগুলো, বড় বড় দলগুলো এই পিআর পদ্ধতিকে প্রত্যাখ্যান করতেছে কেন? এটার ব্যাপারে আপনার মন্তব্য কি? আসলে গুরুত্বপূর্ণ দল বলতে আমরা যদি বলি মোটা দাগে, তাহলে একমাত্র বিএনপি এটার বিরোধিতা করতেছে। অন্যান্য যে দলগুলো আছে, আমি মনে করি যারা দেশপ্রেমিক, মানবতা প্রেমিক, যারা দেশের শান্তি শৃঙ্খলা চায়, তারা সবাই এই পিআর পদ্ধতির উপরে একমত পোষণ করছে। বিএনপি এবং তার সাথে কিছু ছোটখাটো দল, তাদের মতাবলম্বী যারা আছেন, তারা এটাকে প্রত্যাখ্যান করছেন। এটা কেন করছেন ওনারা ভালো ব্যাখ্যা দিতে পারবেন। আর আমার কাছে যদি জিজ্ঞাসা করতে, আমার মতো করে আমি ব্যাখ্যা দিতে পারি, তাদের মনের অবস্থাতে আমি বলতে পারবো না। আসলে আমি মনে করি বিএনপি তো মনে করে যে তারা তো ক্ষমতায় এসেই গেছে, শুধু ঘোষণাটা বাকি। তো পিআর পদ্ধতিতে যদি নির্বাচন হয়, তাহলে তো তারা তাদের মন মতো সেই পূর্বের মতো ওই রকম সেই দানবীয় শক্তিতে পরিণত হইতে পারবে না, এটা হতে পারে। আর বিএনপি তো অনেক কিছুই চায় না, যেমন এতদিন বলছে সুপ্পু এ খারাপ লোক, ভালো লোক না, এ একটা অনির্বাচিত সরকারের মনোনীত প্রেসিডেন্ট, এ একজন দলীয় এজেন্ট, এ বাংলাদেশের প্রেসিডেন্ট না। অথচ যখন তার অপসারণ চাইলো জনগণ, ছাত্ররা যখন তার অপসারণ চাইলো, যে একটা অবৈধ সরকারের নিয়োগকৃত এই প্রেসিডেন্ট থাকতে পারে না, তারপর সে যে একটা মিথ্যার আশ্রয় নিছে, এতে সে শপথের সাথে গাদ্দারি করছে, শপথ ভঙ্গ করছে, কাজে সে কোনো অবস্থায় প্রেসিডেন্ট থাকতে পারে না। সবাই একমত হইল, কিন্তু বিএনপি রাজি হইল না। এর কারণটা আসলে কি? আমার মনে হয় এর কারণ যদি আমি বলি, যেমন আওয়ামী লীগ একসময় র্যাবের বিরোধিতা করত, যখন বিএনপি র্যাব সৃষ্টি করছে তখন লাইভ কেটে গেল মনে হয়। আপনাকে একটু ক্লিয়ার করা দরকার।
দরকার। অনেক মেহমান এটা জানেন না, বিশেষ করে যারা নতুন আসেন। আসলে হয় কি, আমি আপনাকে দেখতেছি এখানে স্ক্রিপ্ট আছে, এদিকে হোয়াটসঅ্যাপ, ফেসবুক কমেন্ট, বিভিন্ন দিক ম্যানেজ করতে গিয়ে অনেক সময় আমি একটু গায়েব হয়ে যাই, কিন্তু আমি আপনার সমস্ত কথা শুনতেছি এবং আমি অবজার্ভ করছি। ইনশাআল্লাহ জি বলবেন। তো বিষয়টা হলো, আমি যদি এইভাবে বলি, যেমন আওয়ামী লীগ কিন্তু বিএনপির বিরুদ্ধে আন্দোলন করছিল র্যাব বিলুপ্ত করার জন্য, যে র্যাবের মাধ্যমে বিচার বহির্ভূত হত্যা হয়, এই র্যাবের মাধ্যমে তাদেরকে নিষ্পেষিত করা হয়, গুম করা হয়, খুন করা হয়। অথচ দেখলাম কি, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে র্যাব বিলুপ্ত করে নাই। এরপরে যেই আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকারের জন্য আন্দোলন করছে, লগি বৈঠা আন্দোলন করছে, ক্ষমতায় আসার পরে সেই তত্ত্বাবধায়ক সরকারই তারা দিতে রাজি হয় নাই, যার কারণে তো ফ্যাসিবাদের সৃষ্টি হয়েছে। মাফ করবেন, তাহলে আপনার কাছ থেকে একটু জানতে হয় যে র্যাব গঠন করা বা র্যাবের পক্ষে থাকা বিএনপি, আর র্যাব বিএনপি যাওয়ার পরে আওয়ামী লীগ আসার পরে, আওয়ামী লীগ লম্বা সময় শাসন করেছে, প্রায় 15 বছর প্লাস, 16 বছর। তো এই সময়ের মধ্যে আসলে র্যাব থেকে দলগতভাবে ফায়দা বেশি কারা পেয়েছে? বিএনপি বেশি পেয়েছে, নাকি আওয়ামী লীগ বেশি পেয়েছে, নাকি আদার্স কোনো পার্টি? এটা আমি আপনার প্রশ্নটার উত্তর একটু পরে দেই। তো আমি যে জিনিসটা বলতে চাইছিলাম, বিএনপি কেন রাজি হয় না, তো যেরকম আওয়ামী লীগ র্যাবের বিরুদ্ধে আন্দোলন করছে, কিন্তু ক্ষমতায় আসার পরে র্যাব সে বিলুপ্ত করে নাই। আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারে আন্দোলন করছিল, কিন্তু ক্ষমতায় আসার পরে বলছে তত্ত্বাবধায়ক সরকার উঠাইয়ে দেওয়া হলে তাহলে সাংবিধানিক শূন্যতা দেখা দিবে যদি তত্ত্বাবধায়ক সরকার দেওয়া হয়। তো সেই তত্ত্বাবধায়ক দিল না, যেইটা নিয়ে আন্দোলন করছিল। কারণটা কি? কারণ তারা ক্ষমতায় আসার পরে দেখছে যে এই দেশকে শোষণ করতে হলে, শাসন না শোষণ করতে হলে, এই র্যাবের চেয়ে ভালো আর কোনো ঔষধ হইতে পারে না। এদেশকে একটা গরদ রাজ্যে বা দানবীয় রাজ্যে পরিণত করতে হলে এই তত্ত্বাবধায়ক সরকার বাতিল আইন এর চেয়ে সুবিধাজনক আর কোনো আইন হইতে পারে না। তা আমি মনে করি বিএনপি ওই পথে হাঁটতেছে। চিন্তা করছে পিআর পদ্ধতিতে নির্বাচন হইলে সেই দানবীয় শক্তিতে পরিণত হওয়া যাবে না। যদি সংবিধানকে বাদ দেওয়া হয়, এই সংবিধান সংস্কারের ব্যাপারে যে বা এটাকে বাদ দেওয়ার জন্য বারবার দাবি উঠছে, আওয়ামী লীগও বলতো যে এখন এই সংবিধান নাই। আওয়ামী লীগ ওটাকে কাটাছিড়া করতে করতে, অপারেশন করতে করতে এখন একটা দলীয় টালি খাতায় পরিণত করছে। ওটাকে একটা দলীয় এজেন্ডার বই বলা যায়, সংবিধান বলা যায় না। অথচ জনগণ যখন দাবি তুললো যে সংবিধান পরিবর্তন করা প্রয়োজন, বিএনপি এটা রাজি হইল না। কারণ চিন্তা করছে যে আমরা তো ক্ষমতায় এসেই পড়ছি, শুধু ঘোষণাটা বাকি। আর ক্ষমতায় যাওয়ার পরে এই জনগণের, যদি আমি আমার বরিশালের ভাষায় বলি, যে জনগণকে বাস দিতে হলে এর চেয়ে ভালো সংবিধান আর হইতে পারে না, এবং দানবীয় শক্তিতে পরিণত হলে এর চেয়ে ভালো কোনো সংবিধান হইতে পারে না। এই কারণে হয়তো ওনারা এগুলোর বিরোধিতা করতেছে। এছাড়া দেখেন, আজকে পৃথিবীর মধ্যে প্রায় 150টি দেশ বা 150 একটু বেশি, সংযুক্ত দেশগুলো যদি বাদ দেওয়া হয় তাহলে 195টার মতো সংযুক্ত দেশ সহ 150-র উপরে কম বেশি দেশ আছে। তার মধ্যে প্রায় 91টা দেশেই এই পিআর পদ্ধতি চলতেছে। অথচ কেন ওনারা রাজি হচ্ছে না, ব্যাখ্যা ওনারা ভালো দিতে পারবে। আমি আমার মতো করে যতটুকু বুঝলাম বললাম। আরেকটা বিষয় হলো, আমরা যারা ইসলামী দলগুলো আছি, ঐক্য বলতেছি, ঐক্যের প্রয়োজন, অবশ্যই ঐক্যের প্রয়োজন। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকুর উপরে তো আমল থাকতে হবে। সেজন্য আমরা সচেষ্ট আছি, চেষ্টা করতেছি, এই চেষ্টা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। বাকি ফলশ্রুতিতে আমরা কি পাইছি বিগত দিনে? 91 সময় তো ঐক্য ছিল, এই দেশে এক সময় মুসলিম লীগ ছিল, এরপরে মুসলিম লীগের সাথে অনেক ইসলামী দল ছিল। পরবর্তীতে আমরা কি দেখলাম? যে যার স্বার্থ মতে, যার মতে সে সেই দিকে চলে গেল। তো এখন আমরা যে জোট বা ঐক্যের কথা বলি, এই জোটের মাধ্যমে ধরেন আমরা একটা জোট করলাম, ইসলামী জোট, তাহলে বিএনপি সহ অন্যান্য দলগুলো কি বসে থাকবে? তারা জোট করবে না? তারা যদি জোট করে, ইসলামও যদি একটা জোট হয়, তাহলে দেশটা 2টা ভাগে বিভক্ত হয়ে গেল। তখন এই সেকুলাররা, পশ্চিমারা ইসলামী দলের পক্ষে কোনো কথা বলবে না, সেকুলারপন্থী মিডিয়াগুলো ইসলামের পক্ষে কোনো কথা বলবে না, বরঞ্চ তাদের ছোটখাটো দোষ ত্রুটি পাইলে ওইটা ফলাও করিয়ে দেখাবে। আর তাদের যদি পুকুর চুরিও পায়, সেটাকে গোপন করে রাখবে। তখন হইবে কি, পুরা জাতি 2টা মেরুতে ভাগ হয়ে যাবে।
র, সিআই, মোসাদ তারা কাদেরকে সহযোগিতা করবে সেটা নিশ্চয়ই আপনিও ভালো বোঝেন, জনগণও ভালো বোঝে। এইরও একটা দিক। আরেকটা দিক হলো, লড়াচড়া করলে সমস্যা হয়, লড়াচড়া করিস না। আরেকটা দিক হলো আপনার ধরেন আমরা জোট করার পরে বিএনপি তো জোট করবে, করার পরে তারা কি চাইবে না তাদের জোটটা একটু শক্তিশালী করার জন্য দুই একটা ইসলামী দল তাদের সাথে যোগ করার জন্য? তারা বিভিন্ন প্রলোভন, সিট দেব, মন্ত্রিত্ব দেব, ইলেকশনের টাকা দেব, এই সুবিধা দেব, ওই সুবিধা দেব, ক্ষমতায় তো আমরাই যাব, আপনার ওই দলে থেকে কি লাভ হবে, আমাদের সাথে আসলে কিছুটা উপকৃত হবেন, আসেন, আপনার সংগঠন মজবুত হবে, আপনারা অনেক এস্টাবলিশ হবেন। এই সমস্ত বিভিন্ন হোপ দেওয়ার পরে আপনি কি লিখে দিতে পারবেন কয়টা দল ইসলামী জোটের মধ্যে থাকবে আর কয়টা দল থাকবে না? এটা সিকিউরিটি দিতে পারবেন? আমি পারবো না, আপনি হয়তো পারতে পারেন বা অন্য কেউ পারতে পারে। এগুলো আরেকটা দিক। তো সেক্ষেত্রে এখন এটা সমাধান কি? মুসলমানদের ঐক্যও লাগবে, কোনো সন্দেহ নাই, ইসলামী দলগুলোর ঐক্য লাগবে। এর সমাধানই হলো একমাত্র পিয়ার। এটা সমাধানই হলো পিয়ার। যে যার আদর্শ নিয়ে দাঁড়াবে, মানুষ দল এবং মার্কা দেখে ভোট দিবে। ইসলামপন্থী যেই দলেরই হোক, কেউ হয়তো মিলাদ পড়ে, কেউ পড়ে না, কেউ মোনাজাত করে বা করে না, কেউ সূরা হাশরে বিসমিল্লাহ পড়ে কি পড়ে না, সব মতের লোক তখন সংসদে যাবে। তখন আমাদের বক্তব্যটা হবে কি, যে ইসলামী আন্দোলনকে ভালো লাগে না, আপনার যাকে পছন্দ হয়, যেই ইসলামী দলকে পছন্দ হয় তাকে ভোট দেন, কিন্তু মুসলমান ইসলামের বাইরে ভোট দিতে পারবে না। যখন এই বক্তব্য আমাদের থেকে আসবে, মানুষ ইসলামী দলগুলোর প্রতি ঝুঁকবে, তখন ইসলামী দলের পার্সেন্টেজ অনেক বাড়বে। যেমন আমরা আশা করি পিয়ার পদ্ধতি নির্বাচন হলে কমপক্ষে 15% ভোট ইনশাল্লাহ পাবো। যদি একটু কষ্ট করে আরো করি, আরো 5% বাড়বে। যদি এই পতিত সরকারের পতিত দল যদি নির্বাচনে না আসে, সেখান থেকে আমরাও কিছু পাবো, অন্যরাও পাবে, আমরাও তো কিছু পাবো। তাতে 20 থেকে 25% ভোট আমরা পাবো। ইসলামী আন্দোলন যদি 25% নাও পাই, 20%ও যদি পাই, তা তো 60টা সিট আমরা পাবো। এরপর আসেন জামাত। জামাত কি আমাদের চেয়ে কম পাবে? ধরে নিলাম কম না বেশি না, সমানও যদি পায়, 20টাও যদি পায়, মানে 20%ও যদি পায়, তারাও 60টা পাবে। অন্যান্য ইসলামী দলগুলো তো 20% পাবে, সব মিলিয়ে তো 20% অন্তত পাবে, তাতেও 60টা সিট পাবে। তাহলে 180টা সিট হয় ইসলামের পক্ষে, বাদ দেন 180টা, 150 সিট তো পাবে। তো 150 সিট যখন ইসলামের পক্ষে সংসদে যাবে, তখন কেউ এই প্রস্তাব দিতে সাহস পাবে যে সংবিধানে বিসমিল্লাহ থাকবে না? এই প্রস্তাব দিতে সাহস পাবে যে সমকামী আইন এদেশে পাশ করতে হবে বা ট্রান্সজেন্ডারের শিক্ষানীতি চালু করতে হবে? এই প্রস্তাব তো সাহসই পাবে না। আমি তো মনে করি তখন স্পিকার আউযুবিল্লাহ বিসমিল্লাহ দিয়ে সংসদ শুরু করতে হবে। আমি তো মনে করি সেইটা। কাজে এই জাতির জন্য, এই দেশের জন্য, সবার জন্য মুক্তির একমাত্র রাস্তা এই মুহূর্তে পিয়ার। আর পরিপূর্ণ শান্তির রাস্তা হইল ইসলাম। পিয়ার পদ্ধতি নির্বাচনে দেশের অন্তত একটা স্থিতিশীলতা আসবে, কিন্তু মানসিক শান্তি, পারিবারিক শান্তি পাইতে হইলে ইসলামের বিকল্প নাই। যে সমস্ত উন্নত দেশগুলো পিয়ার আছে, তাদের হয়তো অবকাঠামোগত অনেক উন্নয়ন হয়েছে, কিন্তু মানসিকভাবে শান্তিতে নাই, ফ্যামিলিগত শান্তিতে নাই। ছেলে বাবাকে চেনে না, বাবা সন্তানের সাথে পরিচয় নাই, স্বামী স্ত্রীর সাথে কোনো সম্পর্ক নাই, একটা কেমন যেন অমানবিক একটা সম্পর্ক তাদের মধ্যে। এই শান্তি পাইতে হইলে একমাত্র ইসলাম, আর আপাতত শান্তির জন্য একমাত্র পদ্ধতি পিয়ার। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, চমৎকার আলোচনা করেছেন। প্রিয় দর্শক, আজকে আমরা পিয়ার পদ্ধতি সম্পর্কে, অবশ্য আখলাক টিভি থেকে আরো কয়েকটা অনুষ্ঠান অন্যদের গিয়েছে, কিন্তু এত সুন্দর বিশ্লেষণ, এত সুন্দর স্পষ্ট কথাবার্তা আমি অন্তত আর শুনিনি, এবং আমার খুব ভালো লেগেছে। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। হযরতের জন্য আমরা সবাই মিলে দোয়া করব, হযরতের কাছে আমরা দোয়া চাইবো। প্রিয় দর্শক, আপনাদের সকলের কাছে দাবি, আপনারা সবাই শেয়ার করে দিবেন। এই মুহূর্তে আপনারা আমাদের সাথে 124 জন মানুষ আছেন, শেয়ার হয়েছে 120, কাছাকাছি, ভালোই আছেন, খারাপ না। আরো সবাই শেয়ার করে দেন। আমরা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন হযরতের কাছে করব। ইসলামী ঐক্যের ব্যাপারে, মানে ইসলামী দলগুলোর বৃহত্তর ঐক্যের ব্যাপারে আমরা বিভিন্ন কথাবার্তা বলি, যেটা আখলাক টিভি থেকে প্রচুর অনুষ্ঠান করা হয়েছে, কিন্তু আজকে আপনি যেই হিসাবটা আমাদেরকে দেখাইলেন, এটা একটা গুরুত্বপূর্ণ হিসাব, যে যদি বড় দলেরা টোপ দেয় বা বড় দলেরা সুবিধা দেয়, অথবা বড় দলেরা এনিওয়ে কোনো না কোনো ভাবে দেখা যায় আপনি এইভাবে আসেন আমাদের সাথে, এই করবো, যেটা জোটের ক্ষেত্রে হয়ে থাকে, আগে বহু রকম হয়েছে। এই ক্ষেত্রে যদি ইসলামী দলগুলো ঐক্যের ভিত্তিতে একটা ইত্তেফাক করে, লিখিত করে
এরপরে যদি ঐক্য করে তাহলে কি এটা যাওয়ার কোনো সুযোগ আছে বলে মনে করেন? দেখেন, এর আগেও তো লিখিতভাবেই হয়েছিল, আর এর আগের যে জোটগুলো ছিল তারা আল আকদাম ফাল আকদাম আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন, তারা ছিলেন আমাদের সেরে তাজেরা, তারা ছিলেন আমাদের আকাবেররা। তাদের তুলনায় তো আমাদের কোয়ালিটি অনেক নিম্নমানের। তাদের আমলেই যেইটা হয়েছে সেই হিসাব ইতিহাস আমাদের জানা আছে। এমনকি 2024-এর নির্বাচনেও কি কি হয়েছে, কোন কোন দল এই পতিত ফেসিবাদের সাথে ইলেকশন করতে গেছে, এগুলো তো জাতির কাছে স্পষ্ট। এর আগে কোন কোন দল গিয়ে 1500 ভোট পাইছে মাত্র, বড় দলের বড় নেতা ভোট পায় 1500। হ্যাঁ, কাজী আগেই যে ঘটনা ঘটছে তাদের তুলনায় তারা তো আমাদের চেয়ে অনেক কোটি গুণ বেশি আল্লাহর কাছে মোকাররব ছিলেন আমরা মনে করি। তাদের তুলনায় আমরা তো আরো অনেক আদনা ইমানের লোক। কাজে আমাদের থেকে যে কি হইতে পারে লিখিতর জায়গায় থাকবে, কিন্তু আমল ভিন্ন। লিখনে মে আওয়ে পড়নে মে নেহি আওয়ে, আমল মে ভি নেহি আয়েগা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ, আল্লাহ ইয়াতিকাল আফিয়া, আল্লাহ ইয়াতিকাল বারাকা, আল্লাহ ইয়াতিক বারাকা। আলহামদুলিল্লাহ। মুহতারাম, আমরা এই পর্বে আপনাকে একটা প্রশ্ন করতে চাই যে এই পদ্ধতিতে অর্থাৎ পিআর পদ্ধতিতে নির্বাচন হলে আসলে বেশি উপকৃত হবে কারা বলে আপনি মনে করেন? বেশি উপকৃত হবে এই জাতি, এই দেশ, এই মাটি, এই মানুষ, এই মানচিত্র সবচেয়ে বেশি উপকৃত হবে। আমরা পিআর পদ্ধতি নির্বাচন হলে গোটা জাতি একটা ঐক্যবদ্ধ জাতিতে পরিণত হবে। তখন এই মোসাদ বলেন, র বলেন, সিআই বলেন, কোনো এজেন্ট আসছে আর ঘুণ ধরাতে পারবে না। আর এখন যখন দলে দলে বিভক্ত হব, তখন কারো উপরে মোসাদ সওয়ার হবে, কারো উপরে আপনার সিআই সওয়ার হবে, কারো উপরে র সওয়ার হবে, কারো উপরে এই বিভিন্ন সিআইয়ের লোকজন আসিয়া বিভিন্ন রকমের ধোকা দিয়ে আমাদেরকে বিপদগ্রস্ত করবে। কাজেই জাতির জন্য মুক্তির একমাত্র রাস্তা এই মুহূর্তে পিআর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমরা তাহলে আপনার এই আলোচনা থেকে ধরে নিতে পারি, একটু আগে আপনি বলেছেন যে আসলে আগে যে নির্বাচনটা হয় বা বর্তমানে যেটা প্রচলন এখনো আছে, এই নির্বাচনে 30% বা 40% ভোট নিয়ে সংসদ গঠন হয় আর বাকি ভোটগুলো বাতিল হয়ে যায়, অর্থাৎ এই ভোটগুলো কোনো কাজে আসে না। অথচ পিআর পদ্ধতিতে নির্বাচন হলে সকল ভোট কাজে আসবে। তো এই যে সকল ভোট কাজে আসবে, সবাই যে তার অধিকার ফিরে পাবে, এইটা মানে অধিকার তো সাধারণত সংসদ সদস্যদের মাধ্যমেই পায়। তো এই ক্ষেত্রে পিআর পদ্ধতি নির্বাচন হলে সংসদ সদস্য নির্বাচন করা হবে কিভাবে? সংসদ সদস্য আমি শুরুতে বলছি, হয়তো খেয়াল করেন নাই, দল ভোট পাবে, দল পার্সেন্টেজ হারে সাংসদ নির্বাচন করবে দল। আমির নিযুক্ত করবেন কে কে সংসদে যাবে, আমার কোন কোন লোকটা দলের মধ্যে সবচেয়ে বস্তুনিষ্ঠ, কোন কোন লোকটা আদর্শবান, কোন কোন লোকটা জ্ঞানী গুণী, জাতির জন্য দেশের জন্য উপকারে আসবে, সেই লোকগুলোকে দল নির্বাচিত করবে। আর এখন তো দেখা যায় 8 পাস বা 0 পাস, অথচ টাকার বলে, লোভিং এর বলে, চাটুকার এবং মোসাইবির বলে বা আত্মীয়তার বলে সে সংসদে যাচ্ছে, তাকে দিয়ে জাতি উপকৃত হবে না। আমার মনে হয় বুঝাতে পেরেছি। জি, এটা আমার কাছে ক্লিয়ার। কিন্তু প্রশ্ন হলো, আপনার এই পদ্ধতিতে নির্বাচন হলে আপনি যেটা বললেন একটু আগে যে বিভিন্ন প্রার্থী আপনার বেচা কিনা হয়, তো সেই ক্ষেত্রে এই পদ্ধতিতে যদি নির্বাচন হয়, আপনি ধরেন ইসলামী আন্দোলন অথবা ধরেন জামায়াত ইসলামী অথবা ধরেন বিএনপি, তো ওনারা তো একটা দল। এখন একই এলাকার মধ্যে আমরা দেখি প্রার্থীর যে একটা কন্ট্রাডিকশন থাকে বা একটা মারামারি পারাপারি থাকে, দলাদলি থাকে, যেটা নমিনেশন নেওয়ার জন্য করে। তো তখন তো আর নমিনেশনের বিষয়টা থাকতেছে না। তো নমিনেশনের বিষয় না থাকলে তখন যে প্রার্থী যাবে, ওই প্রার্থীর মতো তো চ্যানেল প্যানেল সেটিং ফিটিং থাকতে পারে। সেই ক্ষেত্রে দল এটাকে নিয়ন্ত্রণ করবে কিভাবে? এখন তো প্রথমত মনে করেন থানার নেতা জেলার নেতাকে কনভিন্স করে, জেলার নেতা বিভাগের নেতাকে কনভিন্স করে, এরপরে সে আবার কেন্দ্রের সাথে হটলিঙ্ক করে। এখন হলো 10 ঘাটে তাকে খেয়া ভাড়া দিয়া বা তেল মোবিল ব্যবহার করে তারপর কেন্দ্রে যাইতে হয়, বুঝতে পারছেন? তো আর যদি দল সাংসদ নির্বাচন করে, সেক্ষেত্রে এত আর ঘাটে ঘাটে খেয়া ভাড়ার তেল ভাড়ার প্রয়োজন হবে না। সরাসরি আমির বা দলের প্রধান
সে খুব ভালো জানে কাকে সংসদে পাঠাতে হবে, সে নিজে লিস্ট করিয়া সে নিজে দিবে, তার পর্ষদের সাথে আলোচনা করবে, তার আমেলা বা তার যে পর্ষদ আছে, কেন্দ্রীয় কমিটি আছে, তাদের সাথে আলোচনা করবে, বিভিন্ন প্রস্তাব আসতে পারে, বা কেন্দ্রীয় কমিটির মধ্যে একটা ভোট হইতে পারে যে কাকে দেব কাকে দেব না। এটা কোনো বিষয় না, এটা কোনো সমস্যা না, বরং এখন যে পদ্ধতি আছে এটা বড় সমস্যা। আর সবচেয়ে বড় কথা হলো এখন নির্বাচনে জেতার জন্য এক একজন প্রার্থী একটা দানবে পরিণত হয়। সে প্রতিপক্ষকে প্রয়োজনে খুনের ষড়যন্ত্র পর্যন্ত করে। আর পিআর পদ্ধতি হলে এই দানবীয় শক্তি হওয়ারও প্রয়োজন হবে না, কারণ সে হইতে পারবে কিনা, সংসদে যাইতে পারবে কিনা সে জানে না, তো সে কেন এখানে টাকা খরচ করবে, কেন এখানে রিস্ক নেবে, কেন জানের ক্ষতি করবে। তখন সংগঠন প্রচার করবে, সংগঠন ভোট সংগ্রহ করবে, কোনো ব্যক্তি না। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আমরা অনেক কিছু জানলাম অল্প সময়ের মধ্যে আপনার এই স্পষ্ট আলোচনায়। বাকি আমার একটা কথা থেকে যায়, সেটা হলো আপনি যেটা বললেন, এবং এখানে আমাদের একটা প্রশ্নের পারপাসও আছে যে অনেক দল তো টাকার বিনিময়ে সংসদ সদস্য পদ বেচা কেনা করতে পারে, বা তার বিধান মানে এটা সিস্টেম তাদের আছে। এখন আপনি যেটা বললেন যে এই বেচা কেনার মাধ্যমেই কিন্তু মূলত আসলে ইনভেস্টটা হয় টাকাটা, আর ওই টাকাকে উদ্ধার করার জন্য এবং আরো প্রচুর পরিমাণে টাকা কামানোর জন্য এটা একটা ইনভেস্টের বিষয়। এটা আমরা সবাই কম বেশ জানি। যে আপনি যেটা বললেন যে এটা হয়, আর আপনি যেটা বললেন যে পিআর পদ্ধতিতে হলে এটা থাকবে না, ওকে ফাইন, এটা থাকলো না, কিন্তু পিআর পদ্ধতি নির্বাচন হলে দল কিন্তু এখান থেকে নমিনেশন, বাণিজ্য একটা ব্যাপার, আর নমিনেশন বেচা কিনা আর একটা ব্যাপার। তো বাণিজ্যের মধ্যে তো কোটি কোটি টাকার অবৈধ লেনদেন হয়, বিভিন্ন হাত হয়ে আসে, যেটা আপনি আপনার ভাষায় বললেন যে তেল মোবিলের ব্যাপার, ওইটা তো আসলে ওই টুপাইসের ব্যাপারই থাকে। এখন দলের কিন্তু এখানে একটা ইনকাম সোর্স থাকে। যেমন কোন প্রতিষ্ঠান ভর্তি পারপাস যে ফিটা নেয়, ভর্তি ফিটা কিন্তু একটা ফি, মানে একটা হিউজ পরিমাণ টাকা জমা হয়, বা পরীক্ষার ফি নেয়, এটা একটা হিউজ পরিমাণ টাকা জমা হয়। তো দল তো এখানে ক্ষতিগ্রস্ত হবে। এক্ষেত্রে আপনার ব্যাখ্যা কি হবে, মানে পিআর পদ্ধতির পক্ষে যারা বলছেন এদের ব্যাখ্যা কি হবে? দল তো আসলে টাকাটা পায় না, পায় তো ব্যক্তি। যেই ব্যক্তি এই নমিনেশনটা বিক্রি করে, যেই মাধ্যমে এই নমিনেশনের প্রস্তাবটা আসে, ওই মাধ্যমে উপকৃত হয়, নাম্বার এক। আর নামকে অস্তে দলে যে টাকাটা পায়, এটা তো এ আনত দিয়েই কাবার দেওয়া সম্ভব। প্রত্যেক সদস্য যারা এই আদর্শকে ভালোবাসে, যারা এই নেতা এই নেতৃত্বকে ভালোবাসে, এই দলকে ভালোবাসে, তারা এ আনত দিবে, মাসে মাসে এ আনত দিবে। আমরা তো এ আনত দিয়ে দল চালাইতেছি, আমাদের তো সমস্যা হয় না, আলহামদুলিল্লাহ। আমরা মাসে মাসে এ আনত দিচ্ছি, প্রত্যেক সদস্য এ আনত দিবে। তাহলে আমরা এটা ধরে নিতে পারি যে নমিনেশন বাণিজ্য বন্ধ হলে, বেচা কিনা বাণিজ্য বন্ধ হলে, তাহলে অবৈধ অনিয়ম টাকা ইনভেস্ট করা, অনিয়ম টাকা কামানোর রাস্তা, এবং এইটা একটা ফান্ডামেন্টাল বিষয় দ্বারা এগুলি তো বাদ হবেই, বরং দল যদি নমিনেশন বিক্রির টাকা থেকে বঞ্চিত হয়, সেক্ষেত্রে দল এ আনত দিয়ে, দলের সদস্যরা এ আনত দিয়ে পদ পদবি মোতাবেক তারা দল চালাইবে। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, অনেক গুরুত্বপূর্ণ কথা আমরা জানলাম। মোহতারাম, মাঝখানে একটা প্রশ্ন রয়ে গিয়েছিল যে র্যাব, আমরা যদি দুইটা দলের কথাই বলি, বিএনপির হাতে র্যাবের তৈরি, আর আওয়ামী লীগ মোটামুটি লম্বা সময় র্যাবকে ইউজ করেছে বা র্যাবের সেবা পেয়েছে, এই ক্ষেত্রে কোন দল আসলে বেশি উপকৃত হলো? কারণ আমরা একটা আলোচনা সমালোচনা জানি যে বিএনপির অধীনে বা বিএনপির ব্যবস্থাপনায়, চিন্তা চেতনায় র্যাব তৈরি হয়েছে, আর আওয়ামী লীগের ক্ষেত্রে তো র্যাবের কি ব্যবহার, এটা আমরা বিশেষ করে নারায়ণগঞ্জের 7 খুনের ব্যাপারটা আমরা জানি, এবং র্যাবের আরো কিছু চিটাগাংয়ের যে এই যে এক লোক আপনার গুলি করে যে হত্যা করলো, এই বিষয়ে তো আমরা সবাই কম বেশ জানি। তো মানে সম্ভবত কাউন্সিলর, যাই হোক, তো এই ব্যাপারে র্যাবের থেকে আসলে ফায়দাবান কে হয়েছে বেশি, আপনি কি মনে করেন? আসলে যেভাবে আলোচনা করতেছি, এটা তো র্যাবের উপরে সরাসরি ইলজাম চলে আসে। আমি আসলে র্যাবকে দোষ দিব না। দেখেন, অস্ত্র, ডাক্তারের অস্ত্র অস্ত্র, আর ডাকাতের অস্ত্র অস্ত্র। একটা অস্ত্রে মানুষের জীবন বাঁচাইয়া দেয়, আর একটা অস্ত্রে মানুষের জীবনকে ধ্বংস করে দেয়। ব্যবহারকারী বা ব্যবহার করণীয় ওলার উপরে নির্ভর করে যে এটার থেকে মানুষ উপকৃত হয় না ক্ষতিগ্রস্ত হয়। তা র্যাব একটা শক্তি, একটা পাওয়ার। এটা যারা ব্যবহার করছে, ব্যবহারকারী আসলে কি ডাক্তার নাকি ডাকাত, এইটা হলো দেখার বিষয়। র্যাবের কিন্তু দোষ না, দোষ হলো ব্যবহারকারীর। এই হলো একটা দিক। আরেকটা দিক হলো আপনার যে প্রশ্ন করছেন কারা উপকৃত বেশি হয়েছে, আসলে ব্যক্তিগতভাবে উপকৃত ক্ষমতাসীন দলগুলোই হয়েছে, কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে জাতি, ক্ষতিগ্রস্ত হয়েছে জাতি। আর কে বেশি কে কম, এইটা আসলে এইভাবে আমার দ্বারা নিপ্তি দিয়ে মাপে বলা কঠিন।
এইটা ওজন করা অনেকটাই কঠিন। এটা বড় বড় বিশ্লেষকরা ভালো বলতে পারবেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আপনি চমৎকার বলেছেন। আমরা অনেক কিছু জানলাম, আসলে একদম পাকা পাকা কথাগুলো মেপে মেপে আপনি বলেছেন। কিন্তু আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন ইসলামী আন্দোলন সম্পর্কে আপনাকে রাখতে চাই, সেটা হলো যে পিয়ার পদ্ধতি আল্লাহ না করুক যদি কোনো কারণে অ্যালাউ না হয়, অর্থাৎ পিয়ার পদ্ধতির যদি নির্বাচন নাই হয়, ওল্ড সিস্টেমেই চলতে থাকে, সেই ক্ষেত্রে ইসলামী আন্দোলনের নির্বাচনের আচরণটা কি হবে, তাদের গতিবিধি, তাদের চলা, তাদের ডিসিশন কি হবে? দেখেন, আসলে স্থানকাল পাত্র ভেদে বন্যা সমুদ্রের মধ্যে জাহাজ চলতেছে, চলবে। বন্যা কোন দিক দিয়ে আসে, পাল কোন দিকে ঘুরাইতে হবে, এইটা অবস্থার পরিপ্রেক্ষিতে সিদ্ধান্ত নেওয়ার বিষয়। এটা এখন বলা কঠিন, কিন্তু আমরা সব দিকেই চেষ্টা করতেছি। সব ধরনের চেষ্টা আমাদের অব্যাহত আছে। নিশ্চয়ই খেয়াল করছেন আমাদের আমির এই সবাই ঐক্যের ব্যাপারে কত কষ্ট করতেছেন, বিভিন্ন জায়গায় দৌড়ঝাঁপ করতেছেন, সবার সাথে যোগাযোগ করতেছেন। আমরাও আমাদের অ্যাঙ্গেলে যতটুকু সম্ভব চেষ্টা চালাইতেছি, সবাইকে জাতিকে আহ্বান করতেছি। আর সবচেয়ে বড় কথা হলো, শুধু ইসলামী দল বা আমার পন্থী কিছু দলকে একত্রিত করাই এই জাতির মুক্তির জন্য যথেষ্ট নয়। আমরা যে ক্রান্তিকালের মধ্যে আছি, যে কঠিন একটা অবস্থার মধ্যে এখন আমরা অতিক্রম করতেছি, এখানে জাতীয় ঐক্য প্রয়োজন। দল মত নির্বিশেষে সকল জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে। তা না হলে আমাদের আশেপাশে যারা আছেন বা যাদেরকে আমরা বিগত দিনে খুব বন্ধু রাষ্ট্র বলে আসছি, তাদের বর্তমান আচরণ, বর্তমান কীর্তিকলাপ, কার্যক্রমগুলো সবাই তো দেখতেছেন, বুঝতেছেন। এই জাতীয় ঐক্যবদ্ধ না হলে কিন্তু আসলে ভবিষ্যৎ কি হবে আমি জানি না। আমার হিসেবে দেখতেছি ভবিষ্যৎ কিন্তু খুব অন্ধকার। বাকি আল্লাহ এলেমে আছে কি হবে। যদি পলিটিক্যাল চিন্তায় বলি, তাহলে জিও পলিটিক্যাল চিন্তায় আমাদের দেশের অবস্থা, ভবিষ্যৎ কিন্তু খুব অন্ধকার। এবং বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার, সে তো একটা টাইম বোমের উপরে বসবাস করতেছে এবং টাইম বোম নিয়ে সে সরকার পরিচালনা করতেছে। কখন ব্লাস্ট হয়ে যায় এটা বলা যায় না তো। এবং এই টাইম বোমটা স্থায়ী করার জন্য একমাত্র দায়ী বিএনপি, একমাত্র দায়ী সে। কাজে আমি এখনো বলবো, বিএনপির বন্ধুদেরকে বলবো, আমরা একসাথে আন্দোলন করছি, আমরা রাজপথে আপনার মাধ্যমে এক মিনিট একটু আমি শেষ করব। আমরা যেহেতু একসাথে রাজপথে আন্দোলন করছি, জীবনের মায়া ত্যাগ করে এই দেশ ও জাতি, মানবতা এবং ইসলামের মহাব্বতে আমরা রাস্তায় নামছি। আপনারা দলগতভাবে না থাকলেও ব্যক্তিগতভাবে ছিলেন। আমরা ইসলামী আন্দোলন দলগতভাবে নামছি, আমাদের আমির সহ, নায়েবে আমির সহ, আমরা আমাদের নেতৃত্বে যে মিছিলগুলো বুলেটের সামনে আমরা করছি সেটা তো দেখছেন। আপনারা দলীয়ভাবে না নামলেও ব্যক্তিগতভাবে ছিলেন, এটা আমরা স্বীকার করি এবং জাতি জানে। সব দলের মানুষ, এই ফেসিবাদ ছাড়া, পতিত সরকারের লোক ছাড়া, সব ধরনের মানুষ, সব পেশা, সব শ্রেণীর মানুষ কিন্তু এই আন্দোলনে নামছিল। এমনকি উদিসির মতো একটা সংগঠন, তারাও কিন্তু এই মানবতার পক্ষে সেদিন দাঁড়াইছিল। কাজে আমি বিএনপি সহ বড় যারা আছেন, আমি তাদেরকে আহ্বান করব, মাত্র কয়েকদিনের মাতাউন কলিল সুম্মা মাওয়াহুম জাহান্নাম, কয়েকদিনের শান্তির জন্য, কয়েকদিনের ক্ষমতা প্রয়োগের জন্য স্থায়ীভাবে এই দেশটাকে ধ্বংসপ্রাপ্ত করবেন না। কয়েকদিনের ক্ষমতায়, আর একটা কথা আমি বলি, ধরেন বিএনপি ক্ষমতায় গেল আগের পদ্ধতিতে, আচ্ছা আপনি বুকে হাত দিয়ে বলতে পারবেন যে তারা দেশ সুন্দরভাবে চালাতে পারবে? তারা তাদের গুন্ডা বাহিনী নিয়ন্ত্রণ করতে পারবে? দখলদার, তাদের যে দখলদার গুলো আছে এখন যে দখল করে রাখছে, তাদেরকে উপেক্ষা করে তারা দল চালাতে পারবে, দেশ চালাতে পারবে? এরপরে ভারতের যন্ত্রণা সহ্য করে দেশ চালাতে পারবে? আমি তো মনে করি আওয়ামী লীগ 16 বছর দেশ চালাইছে বা 15 বছর, বিএনপি 15 মাস বা 16 মাসও দেশ চালাইতে পারে কিনা সন্দেহ। এরপরে তারা ধরেন যদিও পারে, 5 বছর চালাইলো, 5 বছর চালাইতে গিয়ে এই চাঁদাবাজ মুক্ত দেশ করতে পারবে? পারবে না। চাঁদাবাজ বাদ দিলে তো তাদের দলই থাকবে না। চাঁদাবাজ মুক্ত করবে কিভাবে? চাঁদাবাজ, গুন্ডা, এদের মাধ্যমেই তো দলগুলো টিকে আছে। এদেরকে বাদ দিলে তো এদের দলই থাকবে না। এই কন্ট্রোল তারা করতে পারবে না। তখন জনগণ আবার বলতে শুরু করবে যে সে তো আগেই ভালো ছিল। 40 দিন পর তো মানুষ এমনি ভুলে যায় সবকিছু। আর বাঙালি তো বলে মনে হয় 60 দিনের মধ্যে সব। সেক্ষেত্রে 5 বছর তো অনেক লম্বা টাইম। 5 বছর পর বলবে সে আগে ভালো ছিল। অন্তত পদ্মা সেতু তো হয়েছে, মেট্রো রেল তো হয়েছে। যখন জনগণ আবার ঘুরিয়ে দাঁড়াবে, এই পতিত ফেসিবাদ আবার এদেশে ফিরে আসবে,
হয়তো 1 টার্ম বা 2 টার্ম পরে, মনে করেন 2 টার্ম পরেও যদি আয়, হয়তো মির্জা ফখরুল সাহেবের বয়স হয়েছে বা আমাদের যাদের বয়স হয়েছে আমাদেরকে পাইবে না, কিন্তু আমাদের নাতিপুতি আমাদের বাচ্চাদেরকে তো পাবে। তখন তো ভোতা ছুরি দিয়ে জবাই দেবে। তখন কি করবে? ভোতা ছুরি ব্যবহার করবে তো। কাজী এই মাত্র কয়েকদিনের শান্তির জন্য, কয়েকদিনের একক ক্ষমতা ভোগ করার লোভে স্থায়ীভাবে দেশটাকে ক্ষতিগ্রস্ত করবেন না। আমি অনুরোধ করব যারা বিএনপি সহ বড় বড় দলগুলো আছেন, আসেন আমরা ঐক্যবদ্ধভাবে এই জাতির মুক্তির লক্ষ্যে, এই দেশকে বাঁচানোর লক্ষ্যে, সকল ষড়যন্ত্র মোকাবেলা করার লক্ষ্যে ঐক্যবদ্ধ হয়ে একটা জাতীয় সরকার গঠনের নিমিত্তে আমরা পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি জানাই। আমরা যদি একত্রিত হয়ে জানাই, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এই পদ্ধতি দিতে বাধ্য হবে। জি, চমৎকার বলেছেন মহতারাম। মহতারাম, এখানে আপনাকে একটা প্রশ্ন না করলেই নয় যে আপনি বিএনপিকে এককভাবে দায়ী করেছেন যে এই সরকার একটা বোমের উপরে, একটা টাইম বোম বা একটা কিছুর উপরে আছে এবং এটা যে কোনো মুহূর্তে ব্লাস্ট করতে পারে। এই ক্ষেত্রে বিএনপি একমাত্র দায়ী, এর কারণটা কি আসলে? তারাই একমাত্র বলছে যে চুপ্পু সাহেবকে বাদ দিলে সাংবিধানিক শূন্যতা দেখা দিবে। যেই দেশের প্রধানমন্ত্রী পালাইয়ে গেল, সাংবিধানিক শূন্যতা দেখা দিল না। 300 এমপি পালাইয়ে গেল, সাংবিধানিক শূন্যতা দেখা দিল না। পুলিশ অফিসাররা পালাইয়ে গেল, তাতেও সাংবিধানিক সমস্যা দেখা দিল না। কিন্তু চুপ্পু সাহেবকে বাদ দিলে সাংবিধানিক শূন্যতা দেখা দিবে, এটা কেমন কথা? এটার ব্যাখ্যা ওনারাই ভালো দিতে পারবে, আমি জানি না। আর একটা বিপ্লবী সরকারের জন্য সংবিধান তো, এই সংবিধানের সবচেয়ে বড় গলার কাটা তো। যদি এই সরকার ফেল করে, আবার সে ফেসিবাদ ফিরিয়ে আসে, এই সংবিধান দিয়েই তো তাদেরকে ফাঁসি দেবে। এই সংবিধান তো বিপ্লবকে সমর্থন করে না, গণ অভ্যুত্থানকে সমর্থন করে না, অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন করে না, ইউনূস সরকারকে সমর্থন করে না। সেই আইন দিয়েই তো জবাই দিবে। কাজে সেই চুপ্পু এবং সেই সংবিধান রাখার জন্য ওনাদের এত মাথা ব্যথা কেন, এইটা ওনারা ভালো জানেন, আমাদের বুঝে আসে না। এই ক্ষেত্রে এসে আমি একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনাকে করতে চাই যে শাইখে চরমোনাই বেশ কিছুদিন আগে বলেছেন যে যদি কোনো কারণে এই সরকার, ইন্টারিম গভর্নমেন্ট বা অন্তর্বর্তী সরকার যদি কোনো কারণে স্লিপ করে, তাহলে পুরো দেশ ভূমিকম্প হয়ে যাবে, লন্ডভন্ড হয়ে যাবে। এখন আপনার কথার সাথে যে মিল আমি দেখতেছি, এটা তাতে আমি মনে করি যে শাইখে চরমোনাইয়ের এই উপলব্ধিটা, এটা ইসলামী আন্দোলনের দলগতভাবে, এটা শুধু নট অনলি শাইখে চরমোনাই অথবা নট অনলি ইসহাক আবুল খায়ের হযরত, এই দুইজনের বা এরকম দুই একজন, এরকম একটা দলগতভাবে। তো আপনাদের যে মূলত এই উপলব্ধিটা, এটা কিন্তু আমজনতার মধ্যে আমরা দেখতে পাই বা রাজনীতিবিদদের মধ্যে প্রবীণ যারা, ওনাদের মধ্যে দেখতে পাই, অনেকেই কিন্তু এই কথাটা বলেন। এর কারণ কি? আমরা যেটা বুঝি যে আসলে যদি কোনো কারণে স্লিপ করে, তাহলে যারা ছিলেন পতিত সরকার বা আওয়ামী সরকার, ওনারা তো এসে পাই পাই হিসাব করবেন। তো পাই পাই হিসাব করার মানে এই ক্ষমতার থেকে তাদের যাইতে যাদের কারণে হয়েছে এবং আসতে দেরি যাদের কারণে হয়েছে, এবং ওনারা যতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে, ওনারা তো মনে করেন যে ওনারাই ঠিক আছেন। তো এই ক্ষতিগ্রস্তর হিসাব তো তারা সেভাবেই নিবে। তো এই যে লন্ডভন্ডের ব্যাপারটা, এই যে আপনাদের দলগত চিন্তা চেতনাটা, এইটার ক্ষেত্রে আপনার রাজনৈতিক নেতাদের সাথে বা রাজনৈতিক দলের সাথে আপনারা কিভাবে মত বিনিময় করছেন বা শেয়ার করছেন, বা আপনাদের উপলব্ধি, তাদের উপলব্ধি অন্যান্যদের কেমন? এই উপলব্ধির সাথে তো সবাই একমত, এমনকি বিএনপিও একমত। বিএনপিও বলতেছে অন্তর্বর্তী সরকার যদি কোনোভাবে ফেল করে, তাহলে কিন্তু আমাদের পুরো অর্জনটাই ধ্বংস হয়ে যাবে এবং এই দেশের অবস্থা খুব খারাপ হয়ে যাবে। এটা, এই ব্যাপারে তো বিএনপিও একমত। কিন্তু ওই যে ক্ষমতার লোভে অতফাক্কাদাত তৈরা ফাকালা মা লিয়ালা আরল হুদুদ আমকানা মিল গাইবিন, 50 হাত পানির নিচে চোখে দেখে হুদুদ, কিন্তু তারপর খাঁচায় ধরা পড়ছে শুধু লোভে পড়িয়া। ও কিন্তু 50 হাত পানির নিচে দেখে, কিন্তু খাঁচা দেখে নাই। খাঁচা দেখছে তো, কিন্তু লোভ সামলাইতে পারে নাই, লোভে পড়িয়া খাঁচায় ধরা পড়িয়া গেছে। তা বিএনপির অবস্থা তো তাই হবে। ওনারা সব বুঝতেছে, কিন্তু লোভ সামলাইতে পারতেছে না, ক্ষমতার একক লোভ। এইটা সামলাইতে না পারার কারণে গোটা জাতি ধ্বংস হবে, গোটা জাতি ক্ষতিগ্রস্ত হবে। এবং একজন একমাত্র দায়ী বলবো আমি বিএনপি।
মাশাআল্লাহ, আপনি চমৎকার ব্যাখ্যা করেছেন। এক্ষেত্রে যেহেতু আপনার একটা রাজনৈতিক বড় পরিচয় আছে যে ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক ইসলামী আন্দোলনের, তো এত বড় একটা দলের আপনি এত বড় একটা পদে আছেন, সেই হিসেবে বিএনপি সম্পর্কে যেহেতু প্রশ্ন উঠেই গিয়েছে, এটা আমাদের স্ক্রিপ্টে সাজানো প্রশ্ন ছিল না, তো সেই হিসেবে আমি আপনার কাছে জানতে চাইবো যে বিএনপি এত বড় একটা দল, আমরা দেখতেছি কিছু রাজনৈতিক কিছু নেতা এই কথা বলেন, কিছু নেতা ওই কথা বলেন, যেমন ফখরুল সাহেবের কথার সাথে মির্জা সাহেবের কথা মিলে না, ওনার নাম কি রুহুল কবির রিজভী, ওনার কথা মিলে না, আবার অনেকের সাথে অনেকের মিলে না। এই যে এত বড় দল একটা ছন্নছাড়া অবস্থার মধ্যে আছে, এখনো ওনারা একটা সিস্টেমের উপরে সবাই মিলে আসতে পারেনি, বা সবার কথা এক কথা, মানে যে বলছেন একটা কথা ওইটাই সবার কথা, এরকম হয় নাই, এর কারণটা কি? আসলে অগোছালোর অবস্থাটা আপনি কি মনে করেন? এইটাই একমাত্র ওই যে ক্ষমতার লোভ। সকালে এক কথা বলতেছেন ওনারা, বিকেল আরেক কথা বলতেছেন। এবং রিজভী সাহেবের সাথে ফখরুল সাহেবের কথা মেলে না, ব্যাপারটা আমি যদি আরো ক্লিয়ার করে বলি, ফখরুল সাহেবের নিজের কথার সাথেই নিজের কথা মেলে না, তা আরেকজনের তো ভালো কথা, উনি নিজের কথার উপর নিজের মজবুত নাই। কাজী জাতির কি হবে জানি না, আমি আপনার মাধ্যমে, আমি জানি না আমার এই কথাগুলো ওনাদের কানে যাবে কিনা, তো আমি আহ্বান করব, আসেন আমরা ঐক্যবদ্ধভাবে এই দেশ এবং জাতিকে গঠন করার জন্য আত্মনিয়োগ করি, এবং বিদেশি সকল ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য একমাত্র পদ্ধতি গোটা জাতিকে ঐক্যবদ্ধ হওয়া। জাতি বিচ্ছিন্ন হলে বিদেশি শক্তিগুলো আবার আসবে তাদের ফায়দা অর্জন করার জন্য। কাজে এই সুযোগ দেওয়াটা, আমি মনে করি যে এর চেয়ে আত্মঘাতী সিদ্ধান্ত আর কিছু হতে পারে না। আর এই সুযোগ, যেই সুযোগ আমাদের সামনে আসছে, আর কোনোদিন পাবো কিনা তাও আমাদের জানা নেই। মহতারাম, আপনি চমৎকার বলেছেন, কিন্তু একটা প্রশ্ন দাঁড়ায় এই মুহূর্তে স্পেসিফিকলি আমার জেনে ওইভাবে নাই, কিন্তু বললে আপনি ঠিকই বুঝে যাবেন। অনেকেই কিন্তু বিরোধিতা করতে গিয়ে, অর্থাৎ পিআর পদ্ধতির বিরোধিতা করতে গিয়ে অনেকে বলেছেন যেটা পতিত সরকারকে পুনর্বাসন করার নাকি একটা পদ্ধতি, তো এক্ষেত্রে আপনার বক্তব্য কি হবে? এইটা আমি আসলে বলবো, আমার মনে হয় ওনার জানা শোনার অভাব, ওনার গবেষণার অভাব। পতিত সরকারের পদ্ধতি হয় কিভাবে, আসার পদ্ধতি কিভাবে হয়? যদি পতিত সরকারকে নির্বাচন করার সুযোগ দেন, তারা কি এমপি সিট পাবে না? আওয়ামী লীগকে আপনি কি এতই দুর্বল মনে করছেন যে পতিত হওয়ার সাথে সাথে তারা বিলুপ্ত হয়ে গেছে? এই যে গোপালগঞ্জ সহ মাদারীপুর, শরীয়তপুর, এতে আওয়ামী লীগ ছাড়া তো অন্য কোনো কমিটিই তো নাই, নির্বাচন করার লোকই তো আমি দেখি না। তাদের সিট শুরুই তো 40 দিয়া, এটা শুরু হবে তাদের সিট। বরংস যদি পিআর পদ্ধতিতে দেওয়া হয়, যদি আওয়ামী লীগকে নির্বাচন করার সুযোগ দেওয়া হয়, আর আওয়ামী লীগকে তো যারা করাপ্টেড তাদেরকে নির্বাচন দেওয়ার ব্যাপারে তো আমাদের মত নাই, তাদের বিচার হইতে হবে, এরপরে তারা নির্বাচনে আসতে পারলে আইনগতভাবে আসবে। কাজে আমি মনে করি তারা যে যার কথাটা বলতেছে আওয়ামী লীগ উপকৃত হবে, এটা একটা অমূলক কথা। তাহলে আপনি এটা বলছেন উদাহরণ হিসেবে যদি বলা হয় বা ধরা হয় যে আওয়ামী লীগকে সুযোগ দেওয়া হয় তাহলে এই ঘটবে, কিন্তু তারা তো বিচার করার সুযোগ পাবে না, এটা তো এই সরকার বলেছেন বা সবাই এইভাবে বলে। উদাহরণ হিসেবে আপনার বলা যে তাদের যে জনবল ধনবল, তাদের যে একটা স্ট্রাকচার তৈরি আছে এখনো, তাতে তারা যদি তাদেরকে সুযোগ দেওয়া হয় তাহলে তারা একটা অবস্থানে যাবে। অবশ্যই। আর এদেশের মানুষ তো, গরিব মানুষ যারা আছে, এদের ভোট তো টাকায় বিক্রি হয়। এদের ভোট 100 টাকা, 200 টাকা, কেউ 500 টাকা, কেউ 5000 টাকা। সে কি করবে ভোট নিয়া, এ চিন্তা তো তার করার সুযোগ নেই, তার দরকার টাকা। সে টাকা পাইছে, ভোট দিয়ে দেবে। আর আওয়ামী লীগের যে টাকা আছে, যে পরিমাণ লুটপাট করছে, এখন তো বাংলাদেশ ব্যাংকও সেই পরিমাণ টাকা নাই। এটা বিশ্লেষকদের কথা, আমাদের কথা না তো। আপনি বুঝতে পারেন, একজন সহকারী সচিবের 300-র উপরে বাড়ি খালি ব্রিটেনে, 300-র উপরে বাড়ি, সব মিলিয়ে 500-র উপরে তার বাড়ি আছে। একজন ছাত্রলীগের কর্মী, একজন দায়িত্বশীল, ফরিদপুরে তো জানেন সবাই, 2000 কোটি টাকা পাচার করেছে ছাত্রলীগ। তারপর তো কত লীগ রয়ে গেছে, মিলিয়ন ট্রিলিয়ন হিসাব তো এখানে। টিআইবির রিপোর্ট অনুযায়ী 16 লক্ষ কোটি ডলার, 16 লক্ষ কোটি ডলার পাচার হয়েছে। আল্লাহ হেফাজত করুক, আল্লাহ হেফাজত। মহতারাম, আপনি এতক্ষণ যা বললেন,
আর আমি যতটুকু বুঝলাম তাতে তো এটা কনফার্ম যে ক্রিয়া পদ্ধতিতে নির্বাচন করলে সবাই মিলে সুন্দর একটা দেশ গড়া এবং সবার অংশগ্রহণ করে সুন্দর একটা পরিবেশ কায়েম করা সম্ভব হবে। রাইট। জাযাকুমুল্লাহ, আল্লাহ পাক আপনার ইলমে হালেমে হায়াতে বারাকাত দান করুন। আমাদের নির্দিষ্ট প্রশ্ন সবগুলো শেষ হয়ে গেছে। আমরা এবার আপনার কাছ থেকে রাজনৈতিক, ধর্মীয়, আধ্যাত্মিক সব দিক থেকে কিছু নাসিহা চাইবো, এরপর আমাদের অনুষ্ঠান শেষ করবো ইনশাআল্লাহ। জি, আমার মনে হয় সব কথা চলে আসছে। মূল ব্যাপারটা হলো নির্বাচন বা ইলেকশন বা সংগঠন, যারা আমরা ইসলামী দলগুলো আছি, আমরা ইবাদতের নিয়তে যেন এটা করতে পারি। নিছক ক্ষমতায় যাওয়ার জন্য, এমপি মন্ত্রী হওয়ার জন্য এই ইসলামী আদর্শটাকে কুলুষিত হয় আমার কাজের মাধ্যমে, এই আদর্শটা প্রশ্নবিদ্ধ হয় আমাদের বিভিন্ন কৌশলের কারণে। আমি অনুরোধ করবো এটা যেন না হয়। ক্ষমতা যাওয়া আমাদের উদ্দেশ্য না। আমরা আল্লাহর জমিন, আল্লাহর দিন বাস্তবায়নের জন্য কাজ করতেছি ইবাদত মনে করে, যে এটাকে ইবাদতের পর্যায়ে রাখাটাই আমি ভালো মনে করব। এই জন্য সকল ইসলামী দলগুলোকে বলবো, আগে ফাসফাল্লি জাতির দিন, দিনকে প্রাধান্য দিতে হবে। দিন ঠিক আছে, ইসলামী দলের অন্য কাজগুলো ঠিক আছে। দিন যেখানে প্রশ্নবিদ্ধ হয়, ইসলাম যেখানে প্রশ্নবিদ্ধ হয়, সেই কৌশল, সেই হিকমত করার অনুমতি আমাকে শরীয়ত দেয় নাই। কাজী এই বিষয়গুলো খেয়াল রাখা। আর আমি আবারও বলবো, এই পতিত সরকারের বাইরে যত ঐক্যবদ্ধ শক্তি আমরা আছি, ছিলাম এই জুলাই এবং আগস্টের আন্দোলনে, সকলকে অনুরোধ করবো, আসেন আমরা একত্রিত হয়ে দেশটাকে গড়ি। আর কত, 55 বছর পরে শেষ হয়ে যাচ্ছে। তুষের আগুনে জ্বলতে জ্বলতে আংরা হয়ে গেছে মানুষগুলা। এরকম একটা সোনার দেশ, যেই দেশে ফল খাইয়ে বিচি ফেলাইলে গাছ উঠিয়া যায়, পানি দেওয়ার প্রয়োজন হয় না, মাটি কাটলে পানি জমা হইলে অটোমেটিক মাছ হইয়া যায়। আপনি যান ইউরোপে, সেই রানী এলিজাবেথের কিছু বা রানীদের কিছু হাঁস পালে লেকের মধ্যে, সেই হাঁসের মাছ খাওয়ানোর জন্য বিদেশ থেকে প্লেনে করে মাছ আনতে হয়। সেখানে -25 ডিগ্রির নিচে থাকে তাপমাত্রা, সেখানে ডিম ফার্টিলাইজেশন হয় না, সেখানে ডিম হ্যাসিং হয় না, বাচ্চা হয় না, হাঁসেও খাইতে পারে না। আর আমাদের দেশে একটু পানি জমলে মাছ হইয়া যায়। নদীর থেকে এক জগ পানি উঠাবেন, লক্ষ লক্ষ ডিম, মাইক্রোস্কোপ দিয়ে দেখবেন লক্ষ লক্ষ ডিম, মাছের ডিম। এই যে একটা সোনার দেশ আল্লাহ আমাদেরকে দিচ্ছেন, এই সম্পদকে যদি আমরা সুন্দরভাবে কাজে লাগাইতে পারি, এই দেশটা হবে পৃথিবীর ভিতরে একটা মডেল ইনশাআল্লাহ। আপনি আরবে যান, একটা গাছ, আমরা হযরতকে পাচ্ছিলাম না নেটওয়ার্ক ডিস্টার্বের কারণে। জি জি বলবেন। জি, আরবে গেলে দেখবেন শুনতে পাচ্ছি হযরত, শুধু মরুভূমি। একটা গাছ নষ্ট করলে, একটা গাড়ি পোড়াইলে যে জরিমানা হয়, আরবে একটা গাছ নষ্ট করলে সে তার চেয়ে বেশি জরিমানা হয়। কারণ ওই গাছটা উঠাইতে গাড়ির চেয়ে বেশি ওর পিছনে খরচ হয়ে যায়। আর আমাদের দেশে আল্লাহ একটা স্বর্ণের দেশ দান করছেন, এত সুন্দর একটা দেশ দান করছেন, যেই দেশের মধ্যে 9 মাস পর্যন্ত মাছের ডিম ফোটে। অন্য পৃথিবীর কোনো দেশে নেই। 9 মাস মাছের ডিম ফুটবে, টেম্পারেচার এত সুন্দর আমাদের। কোটি কোটি মাছ এই যে নদীর মধ্যে আসতেছে, আমরা ছাড়ি, আল্লাহর রহমত আসতেছে। এটা যদি সুশাসন করা যায়, আজকে জেলেদেরকে দেখেন কারেন্ট জলের অজুহাত দিয়ে তাদের স্ত্রীর স্বর্ণ বিক্রি করে একটা নৌকা জাল নিয়ে নামে, তাদের উপর আমরা নির্যাতন করতেছি। তাদেরকে অবরোধ দিয়ে, জেল দিয়ে আমরা নির্যাতন করতেছি। অথচ যারা কারেন্ট জাল উৎপাদন করে, তারা ঠিকই জায়গা মতো কাজ করে তাদের উৎপাদন ঠিক রাখতেছে। এইটা কেমন কথা হইল? কথা বলছেন আপনি, গুরুত্বপূর্ণ কথা বলছেন। জি, এটা কেমন কথা হলো? যদি ব্যবস্থা উৎপাদন না হয়, বাজারজাত না হয়, তাহলে জেলেরা পাবে কোথায়? তারা তো আর কাঞ্জার বানাইতে পারে না। এই যেমন মাদকের গোড়ার জায়গাগুলো, যেখান থেকে মাদক আসে, সাপ্লাই হয়, মেইনটেনেন্স হয়, ওইগুলোকে নিয়ন্ত্রণ করা হয় না। নিয়ন্ত্রণ করা হয় মাঠ পর্যায়ে, যে দুইটা পুরিয়া আছে ওই পিটানি করে নিয়ে এগুলো দেখানি একটা শো অফ, এই আর কি। জি 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 মোহতারাম, আপনি চমৎকার বলেছেন। মোহতারাম, এই ক্ষেত্রে আমি আপনার কাছ থেকে স্পেসিফিকলি জানতে চাই যে আসলে আপনি এখন এসে যে কথাগুলো বললেন, আধ্যাত্মিকতার দিক থেকে যদি আমরা ধরি বা ধর্মীয় পার্সপেক্টিভে যদি ধরি, যে আপনি যে বললেন যে এই দেশে একটা ফল খাইয়া বিচি ফানাইলে গাছ হয়ে যায়, পানি দিতে হয় না, যেটা আপনি ইউরোপের বা মরুভূমির দেশগুলোর উদাহরণ দিলেন, এবং এই দেশের মাছের বাচ্চার ব্যাপারে উদাহরণ দিলেন, তাহলে আমার মনে হয় অনেক রাজনীতিবিদের রাজনীতি রেখে অথবা রাজনীতির পাশাপাশি ধর্মীয় ব্যাপারে বা আল্লাহর এই নিয়ামত গুলির ব্যাপারে পড়াশোনা করা দরকার, উপলব্ধি করা দরকার। এবং এই দেশকে আল্লাহ পাক যে নিয়ামত দিয়েছেন, এই দেশের যে নিয়ামত আছে, এই নিয়ামত গুলোকে এদের অবজারভেশনে আনা দরকার। অবশ্যই। জি,
এরপরে দেখেন এই যে আমাদের যে কূপগুলোর থেকে গ্যাস উঠতেছে 4টে পাইপ দিয়া, এই একই ধরনের কূপ থেকে ভারতে আপনার গ্যাস উঠাইতেছে 52টা পাইপ দিয়া। আজকে দেখেন গ্যাসের সংকট, সিএনজি গুলা কত বড় সিরিয়াল দিচ্ছে, আমরা গ্যাস পাইতেছি না, অথচ ভোলায় গ্যাস উৎপাদন হইতেছে, ভোলার মানুষে গ্যাস পাইতেছে না। হ্যাঁ, এটা সঠিক যদি এটা পরিচর্যা করা হয় আফগানিস্তানের মতো, দেখছেন তো মাত্র 2 বছরের ব্যবধানে কি অবস্থা। আজকে $3 ট্রিলিয়ন পাইছে শুধু আপনার লিথিয়াম, এরপরে আপনার পান্না, হ্যাঁ এগুলো উঠতেছে। তেলের কূপ, আগামী 4 বছরের মধ্যে যেই তেল উৎপাদন হবে নিজেদের প্রয়োজন মিটানোর পরে 65% তেল বাহিরে তারা এক্সপোর্ট করতে পারবে। আফগানিস্তান কোস্টে বা খাল কাটা হয়ে গেলে তাদের যে পরিমাণ হেক্টর জমি তাদের উৎপাদনে চলে আসবে, তাতে নিজেদের প্রয়োজন মিটানোর পরেও 40% বাইরে বাজারজাত করতে পারবে। তো এইভাবে যদি আমরা পরিকল্পিতভাবে কাজ করতে পারি, আমার দেশটা যদি কৃষি বান্ধব এবং এই মাছ বান্ধব আমরা করতে পারি, হ্যাঁ তখন দেখবেন এই দেশটা একটা সোনার দেশে পরিণত হবে। কাজে আসেন দলাদলি বাদ দেই, এই নোংরা বিষাক্ত কুলুষিত এই অসভ্য রাজনীতি বাদ দিয়ে এই দেশ ও জাতি মানুষের জন্য আমরা কাজ করি ঐক্যবদ্ধ হয়ে, দলমত নির্বিশেষে আমরা যদি কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে পারি, আমার দেশটা হবে পৃথিবীর ভিতরে একটা মডেল ইনশাআল্লাহ। আমি আজকে অভিভূত আপনি পীর পরিবার বা পীর সাহেবদের পরিবারের একজন সন্তান আপনি, এবং আপনি সাথে সাথে একজন রাজনীতিবিদ, একজন আলেমও বটে, এবং দেশের অনেক খেদমতের সাথে জড়িত। কিন্তু আমি অভিভূত যে আপনি ইন্টারন্যাশনালি রাজনীতির ব্যাপারে এবং ইন্টারন্যাশনালি সম্পদের ব্যাপারে, যেমন বাংলাদেশের গ্যাস, ভারতের গ্যাস এবং বিভিন্ন ব্যাপারে আপনি এতটা জ্ঞান রাখেন। এই ক্ষেত্রে আমি আপনার কাছে সবিনয় জানতে চাই, ইসলামী আন্দোলনের ব্যাপারে অনেকের বক্তব্য এরকম যে ইসলামী আন্দোলন আসলে ইন্টারন্যাশনাল লবিং এর ব্যাপারে বেখবর বা খবর রাখে না বা কমতি আছে। যদি আমি ধরি অন্যান্য দলের ব্যাপারে, জামাত ইসলামে যেমন ইন্টারন্যাশনাল লবিং আছে বা আরো জেনারেল দলগুলো তো আছে, আওয়ামী লীগ বিএনপি তো আছেই। তো এই ক্ষেত্রে আপনার বক্তব্য কি হবে ইসলামী আন্দোলনের লবিং এর ব্যাপারে বা ইন্টারন্যাশনালি কানেকশনের ব্যাপারে দলগতভাবে আপনাদের ভূমিকা কি? দেখেন, আমরা আসলে তো ইন্টারন্যাশনাল লবিং বা এই জাতীয় পলিটিক্যাল যে বিষয়গুলো আছে, আমাদের সাথে যোগাযোগ, চিঠি আদান প্রদান সবার সাথে হয়, সালাম বিনিময়, ঈদ কোরবানি সহ সবসময় হয়। ইন্টারন্যাশনাল দলগুলোর তো বা যারা এজেন্টরা আছেন বা রাষ্ট্রদূতরা আছেন, ওনাদের নির্দিষ্ট কিছু এজেন্ডা থাকে। তো সেই ক্ষেত্রে ওনারা যখন যাকে যেভাবে ভালো মনে করেন সেইভাবে তাদের সাথে ওইভাবে সম্পর্ক করেন, কিন্তু আমাদের সাথে নাই, বিষয়টা এরকম না। যেমন এখন দেখবেন চায়নায় অনেকগুলো দলই গেছে, ইসলামী দল, কিন্তু ইসলামী আন্দোলন কিন্তু যায় নাই। অথচ ইসলামী আন্দোলনের চেয়ে অনেক ছোট ছোট দল গেছে। জানি না ওনারা হয়তোবা আমাদেরকে পরে আহ্বান করবেন বা কিছু, কিন্তু এর পিছনে কিছু কারণ তো আছে, কিন্তু তো আছে। এবং লক্ষ্য করছেন আমরা যে ভূমিকা পালন করছি 5 তারিখে বা তার আগে পরে, মিডিয়া কি সেইভাবে সাপোর্ট আমাদেরকে দিছে? দেয় নাই। কি তারা কি দেখে নাই? দেখছে তো। তবে আমাদের সাথে সম্পর্ক নাই বিষয়টা এরকম না, এবং যাদের সাথে আছে সুসম্পর্ক আছে, ভালো সম্পর্কই আছে আলহামদুলিল্লাহ। হয়তো কম আর বেশি, এই কারো একটু বেশি, কারো একটু কম। মাশাআল্লাহ। জি জি জি, আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাকে কবুল করুন। আমরা ধন্য যে আখলাক টিভিতে আপনার মতো ব্যক্তিকে আমরা পেয়েছি। আমি শেষ 1-8 মিনিট আখলাক টিভির জন্য নসিহা চাইবো, যে আমাদের কার্যক্রম বা জনগণ আমাদের সাথে কিভাবে সম্পৃক্ত থাকতে পারে এই ব্যাপারে আপনার অভিমতটা জানতে চাইবো শুধুমাত্র। আলহামদুলিল্লাহ। না, আখলাক টিভি আমি তো অনেক আগে থেকেই আপনার অনুষ্ঠানগুলো দেখে থাকি। না, আমার কাছে যতটুকু মনে হয়েছে আপনারা বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের জন্য সচেষ্ট থাকেন এবং দেশ ও জাতির জন্য আপনারা কাজ করতেছেন। আমি অবশ্যই আখলাক টিভির উত্তরোত্তর আমি সফলতা কামনা করব। যতদিন পর্যন্ত দেশ, জাতীয় মানবতা বা ইসলামের জন্য আখলাক টিভি কাজ করবে, অবশ্যই আমার দোয়া আপনাদের সাথে থাকবে। এবং সাথে সাথে আমি সকলকে আখলাক টিভির ভবিষ্যৎ উজ্জ্বল কামনা করার জন্য এবং দোয়া করার জন্য আহ্বান রাখবো, এবং আপনার মাধ্যমে দেশ ও জাতি যাতে উপকৃত হয় সেই দোয়া আমি আল্লাহর কাছে করব।
আমিন আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, আমরা হযরতের কাছ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনলাম। আজকে মূলত আমরা যে শিরোনামে আলোচনা শুনেছিলাম যে পিআর পদ্ধতি অর্থাৎ সংখ্যানুপাতিক হারে নির্বাচন পদ্ধতি, এই পদ্ধতি নির্বাচন কি ও কেন এই ব্যাপারে বিশ্লেষণ করে অল্প সময়ের মধ্যে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আমাদেরকে অনেক গুরুত্বপূর্ণ নাসিহা, রাজনৈতিক, ধর্মীয় এবং দেশের বাইরে সব মিলিয়ে অনেক কিছু আমরা শুনলাম, জানলাম। আমাদের মোহতারাম যিনি আছেন আমাদের সাথে এখনো যুক্ত আছেন ছিলেন মোহতারাম মুফতি সৈয়দ ইসহাক মোহাম্মদ আবুল খায়ের হাফিজাহুল্লাহ, যিনি চরমোনাই মরহুম পীর সাহেব রহমতুল্লাহ আলাইহির সন্তান এবং যিনি জামিয়া চরমোনাইয়ের নির্বাহী পরিচালক, সাথে সাথে যিনি ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক ইসলামী আন্দোলন বাংলাদেশ। আমরা হযরতের এই নসিহার জন্য তাকে আমরা আখলাক টিভি পরিবারের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাবো, জাযাকুমুল্লাহ বলবো। আমাদের সকল দর্শক শ্রোতাদেরকে আবেদন জানাবো হযরতের জন্য এবং সকল আলোচকদের জন্য দোয়া করতে এবং হযরতের কাছেও আমরা সকলে দোয়া চাইবো। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো লাইভে অথবা পরবর্তী কোনো ভিডিও বার্তায় ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া